পৃষ্ঠ সংখ্যা 414, প্রকল্প 2 বিশ্বায়ন, প্রথম পর্ব 1.1 সূচনা। আধুনিক যুগে যে সমস্ত ধারণা জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মধ্যে বিশ্বায়ন অন্যতম। বিশ্বায়ন বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যেখানে বিশ্বের প্রতিটি দেশে অর্থনীতি উন্মুক্ত এবং বিশ্বজুড়ে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন, বিপণন ব্যবস্থা বাজার অর্থনীতির নিয়ম মেনে চলে। বিশ্বায়ন শব্দটি প্রথম প্রয়োগ করেন অধ্যাপক রোনাল্ড রবার্টসন। অধ্যাপক দীপক নায়ার বলেছেন যে বিশ্বায়নের সূত্র ধরে বর্তমান সময়ে আর্থিক লেনদেন ও কার্যকলাপ বেড়েছে। 1.2 প্রকল্প। আমার প্রকল্পের বিষয় হলো বিশ্বায়ন। নতুন বিশ্ব ব্যবস্থা প্রেক্ষাপটে বিশ্বায়নের নানা দিকগুলির উপর আলোচনা করাই হচ্ছে আমার প্রকল্পের মূল বিষয়। বিশ্বায়নের সঙ্গে প্রত্যক্ষভাবে অর্থনীতি, পরোক্ষভাবে রাজনীতি, সংস্কৃতি, সামাজিক, পরিবেশগত দিক সহ নানা বিষয় কীভাবে সম্পর্কযুক্ত হচ্ছে তার উপর আলোকপাত করে আমার প্রকল্পের বিষয়। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমার এই প্রকল্প রচনার গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্দেশ্য হচ্ছে: 1. বিশ্বায়নের ধারণাকে স্পষ্টভাবে উপলব্ধি করে। 2. বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে বিশ্বায়নের প্রভাবগুলো সম্পর্কে ধারণা লাভ করা। 3. বিশ্বায়নের সঙ্গে উদারীকরণের যে নিবিড় সম্পর্ক রয়েছে তা অনুসন্ধান করা। 4. বিশ্বায়নের সূত্র ধরে বর্তমানে যে আর্থিক লেনদেন ও কার্যকলাপ বেড়েছে তার ধারণা লাভ করা। 6. বিশ্বায়নের অন্যতম প্রধান উদ্দেশ্যটি খুঁজে বার করা। 7. আজকে তথ্য নির্ভর, জ্ঞান নির্ভর সমাজ এবং বিশ্বায়ন ব্যবস্থা একে অপরের দ্বারা কতখানি প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়ে চলেছে তা উপলব্ধি করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। বর্তমানে বিশ্বে প্রকল্পের গুরুত্বটি যথেষ্ট। বিশ্ব অর্থাৎ তৃতীয় বিশ্বের অধিবাসীদের কাছে বিশ্বায়ন আশীর্বাদ না অভিশাপ রূপে কাজ করে চলেছে তা জানার জন্য প্রকল্পটি গুরুত্ব রয়েছে। বিশ্বায়নের সুবাদে বাজার অর্থনীতি বিকাশ ঘটেছে যা মানুষের রুজি রোজগারের সুযোগ কতটা বাড়াতে পেরেছে তা জানার জন্য প্রকল্পটি গুরুত্ব রয়েছে। প্রকৃতপক্ষে বিশ্বায়নের শর্ত মেনে বিরাষ্ট্রীয়করণ ও বেসরকারীকরণের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বায়ন ব্যবস্থার আজকের এবং আগামী দিনে অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তার আভাস আগাম জানার জন্য প্রকল্পটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। 1.5 কর্মপরিকল্পনা। দ্বাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা শ্রীমতী তার নামটি লিখতে হবে। লিখে বিশ্বায়নের উপর একটি প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত গ্রহণ করি। কর্মপরিকল্পনা নিম্নরূপ: 1. আমাদের বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত দ্বাদশ শ্রেণীর বই থেকে তথ্য গ্রহণ। 2. বিদ্যালয় গ্রন্থাগার থেকে বিশ্বায়নের উপর লেখা কিছু গ্রন্থের সংগ্রহ। ছায়া প্রকাশনী ভারত ও বিশ্ব ইতিহাস বইয়ের সাহায্য গ্রহণ। 4. বিশ্বায়ন ব্যবস্থা সুফল কুফলগুলো ছকের আকারে লিপিবদ্ধকরণ। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। প্রণব কুমার চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। রাধারমণ চক্রবর্তী, সুকল্পা চক্রবর্তীর সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক। দীপক নায়ারের গভর্নিং গ্লোবালাইজেশন ইস্যুজ অ্যান্ড ইনস্টিটিউশন। বাণীপ্রসাদ সেনের সমকালীন আন্তর্জাতিক সম্পর্ক। পিটার কালভোকোরসি ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945। কওয়ালজিৎ সিংয়ের গ্লোবাল কর্পোরেট পাওয়ার ও ময়ূর কুমার বাগচির লেখা বিশ্বায়ন ভাবনা দুর্ভাবনা প্রভৃতি। এছাড়া গ্রন্থাগার, মহকুমা, ব্লকের গ্রন্থাগার থেকে বেশ কিছু তথ্য জোগাড় করে সেগুলো থেকে তথ্য সংগ্রহ করা। 2.2 তথ্য বিশ্লেষণ। নতুন বিশ্ব ব্যবস্থা বিশ্বায়ন বিষয়টির উপর পড়াশোনা করে বিভিন্ন তথ্য জানতে পারলাম। যেমন: 1. বিশ্বায়ন। বিশ্বায়ন হলো পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসহযোগের সৃষ্টিকারী জনগণের মধ্যে সমন্বয় ও মিথস্ক্রিয়ার সূচনা করে পারস্পর নির্ভরশীলতার মাধ্যমে কাজ সম্পাদন করা। এই পদ্ধতি তালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ। এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি, পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রগতি, মানবিক সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরই এর সুস্পষ্ট প্রভাব। 2. বিশ্বায়নের সূচনা। বিশ্বায়ন বিষয়টি নিয়ে আক্ষরিক অর্থে গবেষণা নতুন করে শুরু হলো এ ব্যাপারটি বেশ প্রাচীনই বলতে হবে। বিগত শতকে 80-র দশক থেকে বিশ্বায়ন ব্যবস্থা আবির্ভাব ঘটে, যদিও অনেকের মধ্যে সূচনা ঘটেছিল 70-এর দশক থেকে। তবে এটা ঠিক যে বিশ্বায়ন ব্যবস্থা হঠাৎ করে শুরু হয়নি। বহুদিন আগে পুঁজিবাদী ব্যবস্থা উৎপাদিত শিল্পপণ্য বিক্রয় এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে উপনিবেশ গড়ে উঠেছিল। পৃষ্ঠা 415। বহু প্রাচীনকাল থেকে মানুষকে আন্তর্জাতিক বাজারে অংশ নিতে দেখা গেছে, যদিও তখন কোনো সাধারণ নীতি নির্ধারিত ছিল না। 1000 বছর আগে মধ্যযুগে সিল্ক রোড দিয়ে ইউরোপের সাথে মধ্য এশিয়া হয়ে চীনের বাণিজ্য চলত। এই উপনিবেশ ব্যবস্থা থেকে পরবর্তীকালে বিশ্বায়নের সূচনা ঘটেছিল বলে অনুমান করা হয়। 3. প্রসার। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত বিশ্বায়ন ব্যবস্থা প্রসার ঘটেছিল মন্থর গতিতে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও তখন কোনো সাধারণ নীতি নির্ধারিত ছিল না। 1000 বছর আগে মধ্যযুগে সিল্ক রোড ধরে ইউরোপের সাথে মধ্য এশিয়া হয়ে চীনের বাণিজ্য চলত। এই উপনিবেশ ব্যবস্থা থেকে পরবর্তীকালে বিশ্বায়নের সূচনা ঘটেছিল বলে অনুমান করা হয়। 3. প্রসার। প্রথম বিশ্বযুদ্ধে আগে পর্যন্ত বিশ্বায়ন ব্যবস্থা প্রসার ঘটেছিল মন্থর গতিতে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়
বিশ্বায়ন ব্যবস্থা গতিশীল হয়ে ওঠে। 1960 আর 80-র দশকে আধুনিক বিশ্বায়নের ধারণা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এই সময় পশ্চিমী পুঁজিবাদী দেশগুলো বিশ্ব অর্থনীতি অনুসরণ করতে শুরু করে। বেসরকারি উদ্যোগ রাষ্ট্রীয় কর্মনীতির পথে মেলবন্ধন ঘটে। সমাজতান্ত্রিক দেশগুলো বাজার অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। সব মিলিয়ে বিশ্বায়ন ব্যবস্থা বাড়তি গতি পায়। সমাজতান্ত্রিক দেশগুলো বাজার অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। সব মিলিয়ে বিশ্বায়ন ব্যবস্থা বাড়তি গতি পায়। 4. প্রকৃতি। বিশ্বায়ন ব্যবস্থা প্রকৃতি লুকিয়ে রয়েছে 4টি উপাদানের মধ্যে। এগুলো হচ্ছে যথাক্রমে শিল্প বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। বিশ্বায়ন ব্যবস্থায় পুঁজির বিনিময়, অবাধ ও অনিয়ন্ত্রিত ভূগোলের প্রাচীর ভেঙে জাতিরাষ্ট্রের সীমানা অতিক্রম করে দুনিয়াকে প্রকৃত অর্থে এক ভুবনায়িত চরিত্র দান করে বিশ্বায়ন ব্যবস্থা। 5. বৈশিষ্ট্য। বিশ্বায়ন ব্যবস্থা উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে: প্রথমত, ব্যবস্থা মূলত একটি আর্থিক প্রক্রিয়া যাতে একগুচ্ছ আর্থ বাণিজ্যিক নীতির সমাহার লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, বিশ্বায়নের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে পদার্পণ। এক দেশে উৎপাদিত পণ্য সামগ্রী বা সাংস্কৃতিক ভাবধারা বিশ্বায়নের হাত ধরে বহু দূরের দেশটিতেও পৌঁছে যায়। তৃতীয়ত, বিশ্বায়নের সঙ্গে উদারীকরণের নিবিড় যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দ্বিমেরু বিশ্ব এবং একমেরু বিশ্বে রূপান্তরিত হচ্ছে। আমেরিকা সহ পশ্চিমী পুঁজিবাদী দেশগুলো আর্থিক উদারীকরণের সাহায্যে নিজ নিজ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে সচেষ্ট হয়েছে। চতুর্থত, বিশ্বায়নের নামে উন্নয়নশীল দেশগুলো নতুন বাজার দখল করে চলেছে। বিশেষত শিল্প সমৃদ্ধ পুঁজিবাদী দেশগুলো নিজেদের স্বার্থে পুঁজির বিনিয়োগ ঘটিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করেছে। 6. সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় বিভিন্ন দেশের মানুষের চিন্তাধারা বিনিময় এবং তার প্রসার, যার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট, জনপ্রিয় সংস্কৃতি এবং বিশ্বভ্রমণ। মানুষ নিজের দেশে ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিভিন্ন দেশের মানুষের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলেছে। তারই ফলস্বরূপ এই সাংস্কৃতিক বিশ্বায়ন। ফলে সমগ্র বিশ্বজুড়ে তৈরি হয় অভিন্ন সংস্কৃতি। 7. সামাজিক বিশ্বায়ন। বিশ্বায়নের 3টি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিশ্বায়ন। যদিও এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তিই হলো বিশ্বায়নের প্রধান দুই তালিকা শক্তি। এই দুই শক্তির প্রভাবেই ঘটে সামাজিক পরিবর্তন। সাধারণত পরিবার, ধর্ম, কর্মক্ষেত্র, শিক্ষাকে ঘিরে এই সামাজিক বিশ্বায়ন। 8. ফলাফল। বিশ্বায়নের সুফল এবং কুফল উভয় রয়েছে। বিশ্বায়নের দোহাই দিয়ে ধনী দেশগুলো একচেটিয়াভাবে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য উৎপাদন ও বিতরণ করে চলেছে, আর এর সুফল তারা নিজেরাই আত্মসাৎ করেছে। শিল্প সমৃদ্ধ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো ক্রমাগত পিছিয়ে পড়ছে, আর এর ফলে পিছিয়ে পড়া দেশগুলোতে হাজার হাজার ছোট ও মাঝারি শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কাজ হারিয়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তবে বিশ্বায়নের 2-1টি সুফলকে অস্বীকার করা যায় না। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। কম্পিউটার, ইন্টারনেট, সেলফোন, স্যাটেলাইট, টিভি চ্যানেল, ডিজিটাল প্রযুক্তি প্রভৃতি আজ মানুষকে অত্যাধুনিক করে তুলেছে। দেশে ভৌগোলিক দূরত্ব আজ দূর হয়েছে। যে কোনো ঘটনা আজ নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। 2.3 সিদ্ধান্ত। নানা ধরনের বৈশিষ্ট্য, সুফল ও কুফল, পারস্পরিক বিরোধিতা সবকিছু নিয়ে বিশ্বায়নে অগ্রগতি ঘটে চলেছে। মানব সভ্যতার অগ্রগতি ও রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বায়ন ব্যবস্থারও বিবর্তন ঘটে চলেছে। বিশ্বায়ন ব্যবস্থা আজকের বিশ্বে এমন এক অনিবার্য বিষয় যাকে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। প্রতিটি দেশে বিশ্বায়ন ব্যবস্থাকে মানিয়ে চলতে পারলে বা একে নিজের মতো করে কাজে লাগাতে পারলে সুফলগুলো লাভ করা সম্ভব। তৃতীয় পর্ব। 3.1 পাঠ্যের সীমাবদ্ধতা। বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয় অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হওয়ায় প্রকল্প রচনার জন্য বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া বিশ্বায়নের বিষয়ে জ্ঞানের অভাব, ছকতরি, পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রকল্প রচনায় যথেষ্ট অসুবিধা হয়েছে। পৃষ্ঠা 416। উপকরণ। 3.2 প্রকল্পটি রূপায়ণের প্রয়োজনীয় উপকরণ হলো কার্ডবোর্ড, সাদা কাগজ, বিভিন্ন রং, তুলি, পেন্সিল, স্কেল, আঠা। কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, ঠিক আগের প্রকল্পটির মতনই যেমন বিশ্বায়ন নামে প্রকল্প রচনা আমি সব থেকে বেশি সাহায্য পেয়েছি। আমার বিদ্যালয় ইতিহাসের শিক্ষক শিক্ষিকা, তার নাম লিখতে হবে। এছাড়া স্নাতক স্তরের ইতিহাসের ছাত্রছাত্রী এবং আমার দাদা দিদিদের কাছ থেকে সাহায্য পেয়েছি। চিত্র তালিকার মধ্যে একটি বিশ্বায়নের প্রতীক, একটি গ্লোব রয়েছে, রোল্যান্ড রবার্টসনের ছবি রয়েছে। বিশ্বায়নের বিভিন্ন দিক নিয়ে একটি ডায়াগ্রাম আছে, যেখানে রয়েছে মাঝে বিশ্বায়ন এবং তাকে ঘিরে রয়েছে সংস্কৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, পরিবেশ। বিশ্বায়নের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ কেন্দ্র সিঙ্গাপুরের একটি ছবি রয়েছে। বিশ্বায়নের পরে দিল্লির চায়না মার্কেটে চীনের পণ্য সামগ্রীর ছবি রয়েছে। প্রকল্প 3।
সভ্যতার সংঘাত প্রকল্পের বিষয় সভ্যতার সংঘাত। প্রথম পর্ব 1.1 সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর 1945 খ্রিস্টাব্দের পর বিশ্বে পরস্পর বিরোধী দুটি শক্তি জোট গড়ে ওঠে। এর একদিকে ছিল আমেরিকা নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট, আর অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র জোট। এইভাবে দুনিয়ায় দ্বিমেরু বিশ্বের আত্মপ্রকাশ ঘটে। প্রত্যক্ষ সংঘাত না ঘটলেও পরস্পর বিরোধী এই দুই শক্তি জোট বা দুই মেরুর মধ্যে দীর্ঘকাল ধরে ঠান্ডা লড়াই বা ছায়াযুদ্ধ চলতে থাকে। প্রত্যক্ষ সংঘাত না ঘটলেও পরস্পর বিরোধী দুই শক্তি জোট বা দুই মেরুর মধ্যে দীর্ঘকাল ঠান্ডা লড়াই ছায়াযুদ্ধ চলতে থাকে। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ভাঙন ও পতনের ফলে একটি মেরুর শক্তি ধ্বংস হয়। পৃষ্ঠা 417। দীর্ঘ 4.5 দশকে চলা ঠান্ডা লড়াই অবসান ঘটে। এইভাবে বিশ্বে এক মেরু বিশ্ব প্রবণতা সৃষ্টি হয়। অধ্যাপক স্যামুয়েল পি হান্টিংটন মনে করেন যে রাশিয়ার পতনের পর ঠান্ডা লড়াই এর অবসান ঘটলেও পৃথিবী থেকে সংঘাত দূর হয়নি, বরং এই সময় বিশ্বের সভ্যতার সংঘাতের সম্ভাবনা তীব্র হয়ে ওঠে। 1.2 প্রকল্প। আমার প্রকল্পের বিষয় হলো সভ্যতার সংঘাত। এক মেরু বিশ্বে আত্মপ্রকাশের পর ঠান্ডা লড়াই অবসান ঘটল। বিশ্বে নতুন করে কিভাবে কোন কোন অঞ্চলে সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে এর উপর আলোকপাত করাই হলো আমার বর্তমান প্রকল্পটি প্রধান প্রতিপাদ্য বিষয়। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। সভ্যতার সংঘাত সম্পর্কিত আমার প্রকল্পটি রচনাটির ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, যেমন এক দ্বিমেরু বিশ্বের অবসানে এক মেরু বিশ্বের আত্মপ্রকাশ, ঠান্ডা লড়াইয়ের অবসান সম্পর্কে জ্ঞান লাভ করা, ঠান্ডা লড়াই অবসানে পরবর্তী বিশ্বে সভ্যতার সংঘাতের সম্ভাবনা সম্পর্কে স্যামুয়েল পি হান্টিংটনের বক্তব্য উপলব্ধি করা। 3 সভ্যতার সংঘাত সম্পর্কে হান্টিংটনের তত্ত্বের মূল কথা উপলব্ধি করা। 4 হান্টিংটন কর্তৃক চিহ্নিত বর্তমান বিশ্বের প্রধান সভ্যতাগুলোর ভৌগোলিক অবস্থান অনুসন্ধান করা। 5 পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে ইসলামী সিনিক সভ্যতার সংঘাতের সম্ভাবনা খতিয়ে দেখা। 6 সভ্যতার সংঘাত সম্পর্কে হান্টিংটনের বক্তব্যের যথার্থতা বিচার করা। 7 বর্তমান বিশ্বে বিভিন্ন প্রান্তে যে জঙ্গি কার্যকলাপ চলছে তা সভ্যতার সংঘাতের তত্ত্বেরই প্রতিফলনক্রিয়তা বিচার করা প্রভৃতি। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমার বর্তমান প্রকল্পটির প্রধান গুরুত্ব হচ্ছে যে এক ঠান্ডা লড়াইয়ের অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাসে গতি প্রকৃতি কী হতে চলেছে তা বর্তমান প্রকল্পটি থেকে জানা সম্ভব হয়েছে। 2 বর্তমান বিশ্বে কোন সভ্যতাগুলোর মধ্য থেকে সংঘাতের সম্পর্ক গড়ে উঠেছে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়েছে। সভ্যতার সংঘাতের ক্ষেত্রে পাশ্চাত্য ও প্রাচ্যের সভ্যতার মধ্যে সংঘাত প্রবণতা যে বেশি সক্রিয় তা আমাদের প্রকল্পে প্রকাশ পেয়েছে। 1.5 কর্মপরিকল্পনা। আমি লক্ষ্য করেছি যে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ও ঠান্ডা লড়াই অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কে ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। 3 সভ্যতার সংঘাতের ক্ষেত্রে মৌলবাদী মানসিকতা অত্যন্ত সক্রিয়, তাও এই প্রকল্প থেকে সুস্পষ্ট হয়েছে। 4 সভ্যতার সংঘাতের ক্ষেত্রে পাশ্চাত্য ও প্রাচ্যের সভ্যতার মধ্যে সংঘাত প্রবণতা যে বেশি সক্রিয় তা আমার প্রকল্পে প্রকাশ পেয়েছে। কর্মপরিকল্পনা। আমি লক্ষ্য করেছি যে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ও ঠান্ডা লড়াই অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কে গতি প্রকৃতি নিয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। এইসব অভিমতের মধ্যে সভ্যতার সংঘাতের তত্ত্বটি বর্তমানে খুবই খ্যাতি লাভ করেছে বলে উক্ত বিষয়ে আমি প্রকল্প রচনার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এরপর আমাদের বিদ্যালয় অর্থাৎ জাগুলি গোপাল একাডেমির ইতিহাসের শিক্ষক শ্রী শরৎ মণ্ডল মহাশয়ের সঙ্গে আমি আমার প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি, তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছি। প্রকল্পটি বাস্তবায়িত করার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন 1 ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণীর ভারত ও বিশ্বের ইতিহাস বইয়ে উল্লিখিত প্রকল্পের পরিকাঠামো অনুসরণ করে আমি প্রকল্পের বিভিন্ন পর্বের পরিকল্পনা করেছি। 2 সোভিয়েত রাশিয়া পতন ও ঠান্ডা লড়াই অবসানে পরবর্তী বিশ্ব ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কে গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার ও স্থানীয় গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি। 3 এক মেরু বিশ্বে আত্মপ্রকাশের পর বিশ্বের কোন কোন সভ্যতার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ও কোন কোন প্রতিদ্বন্দ্বী সভ্যতার মধ্যে সংঘাতের সম্ভাবনা কতটা তীব্র সেটি রেখাচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। 4 যেসব সভ্যতার মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে সেই সব সভ্যতাগুলোর ভৌগোলিক অবস্থান একটি মানচিত্র অঙ্কনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। 5 হান্টিংটন বিভিন্ন সভ্যতার সন্ত্রাসবাদী এবং কিছু কিছু জঙ্গি কার্যকলাপের চিত্র জল রং দিয়ে অঙ্কন করেছি। 6 আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভারতের তাজ হোটেলের থার্মোকল দিয়ে তৈরি করে তাদের জঙ্গি আক্রমণের নকশা তৈরি করেছি। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। বিভিন্ন বইপত্র সংগ্রহতা নিয়ে আমি আমার প্রকল্পটি রচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি।
এই বিষয়ে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে: এক, প্রণব কুমার চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস; 2, গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইতিহাসে আলোয় সমকালীন বিশ্ব 1945-2011; স্যামুয়েল পি হান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার; 4, জে বেইলিস সম্পাদিত দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স; 5, বার্মান পলের টেরর অ্যান্ড লিবারিজম। এছাড়া আমাদের হিংনারা অঞ্চলে পাবলিক ইনস্টিটিউশনের গ্রন্থাগার, আমাদের গ্রামীণ গ্রন্থাগার, দরাবপুর সাধারণ গ্রন্থাগার, আমাদের 5, বার্মান পলে টেরর অ্যান্ড লিবারিজম। এছাড়া আমাদের হিংনারা অঞ্চলে পাবলিক ইনস্টিটিউশনের গ্রন্থাগার, আমাদের গ্রামীণ গ্রন্থাগার, দরাবপুর সাধারণ গ্রন্থাগার, আমাদের ব্লকের টাউন লাইব্রেরি, চাকদহ বসন্ত স্মৃতি পাঠাগার প্রভৃতি গ্রন্থাগার থেকে প্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কিছু বইপত্রের সহায়তা নিয়ে আমাদের প্রকল্প রচনা করেছি। পৃষ্ঠা সংখ্যা 418। 2.2 তথ্য বিশ্লেষণ। সোভিয়েত রাশিয়ার পতন 1991 খ্রিস্টাব্দের পর দ্বিমেরু বিশ্বের অবসান এবং একমেরু বিশ্বের আত্মপ্রকাশ সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে আমি বিভিন্ন তথ্য জানতে পারলাম। যেমন একমেরু বিশ্বের আত্মপ্রকাশ। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া পতনের পর বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকা আত্মপ্রকাশ করে। ফলে দ্বিমেরু বিশ্ব থেকে একমেরু বিশ্বের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মার্কিন কংগ্রেসে প্রদত্ত বক্তৃতায় বলেন যে বিশ্ব শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বোঝান যে বিশ্ব ব্যবস্থা হচ্ছে আমেরিকার নেতৃত্বে বাজার কেন্দ্রিক মুক্ত অর্থনীতির আধিপত্য প্রতিষ্ঠা। 2, হান্টিংটনের রচনা। একমেরু বিশ্বে আত্মপ্রকাশের ফলে বিশ্ব থেকে ঠান্ডা লড়াই অবসান ঘটল। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক স্যামুয়েল পি হান্টিংটন 1927 থেকে 2008 মনে করেন যে বিশ্ব থেকে সংঘাত মোটেই দূর হয়নি। তিনি 1993-তে আমেরিকার বিদেশ মন্ত্রকের ম্যাগাজিনে প্রকাশিত সভ্যতার সংকট শীর্ষক একটি প্রবন্ধে এবং 1996 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। 3, সভ্যতা গঠনের ধর্ম। হান্টিংটন তার তত্ত্বে দেখিয়েছেন যে সভ্যতা গঠনে যেসব উপাদানে ভূমিকা রাখে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল ধর্ম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিশ্বের প্রধান সভ্যতাগুলির সঙ্গে কোনো না কোনো বৃহৎ ধর্মের সংযোগ রয়েছে। কোনো মানব গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে নৃতাত্ত্বিক ও ভাষাগত ঐক্য থাকলেও ধর্মীয় অনৈক্যের কারণে সেই মানব গোষ্ঠীতে বিভেদ দেখা যায়। হান্টিংটন এই বক্তব্যের সমর্থন মেনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উদাহরণ থেকে। 4, বহুমাত্রিক সংস্কৃতি। স্যামুয়েল পি হান্টিংটন তার প্রবন্ধ গ্রন্থে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী ঠান্ডা লড়াই ছিল বিশ্বের বৃহৎ দুটি শক্তিজোটের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। সোভিয়েত রাশিয়া পতনের 1991 খ্রিস্টাব্দের পরে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটল। বিশ্ব থেকে সংঘাত দূর হবে না, কেননা বিশ্ব এখন পূর্বের মতো দ্বিমাত্রিক বা একমাত্রিক নয়, বহুমাত্রিক। 8টি সভ্যতা বা সাংস্কৃতিক অঞ্চল নিয়ে বর্তমান বিশ্বের সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। 5, 8টি সভ্যতা। 1991 খ্রিস্টাব্দে একমেরু বিশ্বের আত্মপ্রকাশ ঘটল। পি হান্টিংটন মনে করেন যে এই পালা বদলে বিশ্ব অখণ্ড সম্প্রীতির স্থান নয়। তিনি বিশ্বের মোট 8টি সভ্যতার অর্থাৎ জাতি ও সাংস্কৃতিক বলয়ের সংঘাতে তথ্য তুলে ধরেছে। বলয়গুলো হচ্ছে: 1, পাশ্চাত্য সভ্যতা; 2, লাতিন আমেরিকা; 3, আফ্রিকা; 4, ইসলামীয় সভ্যতা; 5, চীন, কোরিয়া, ভিয়েতনাম সভ্যতা; 6, হিন্দু সভ্যতা; 7, পূর্ব ইউরোপের রক্ষণশীল খ্রিস্টান সভ্যতা এবং 8 হচ্ছে জাপানি সভ্যতা। এসব সভ্যতাগুলো প্রত্যেকেই নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠতম বলে মনে করে থাকে। 6, প্রতিদ্বন্দ্বী সভ্যতা। হান্টিংটন দেখিয়েছেন যে বিশ্বের প্রধান 8টি সভ্যতার মধ্যে 7, পূর্ব ইউরোপের রক্ষণশীল খ্রিস্টান সভ্যতা এবং 8 জাপানি সভ্যতা। এইসব সভ্যতাগুলো প্রত্যেকেই নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠতম বলে মনে করে থাকে। 6, প্রতিদ্বন্দ্বী সভ্যতা। হান্টিংটন দেখিয়েছেন যে বিশ্বের প্রধান 8টি সভ্যতার মধ্যে কয়েকটি সভ্যতা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে। উদাহরণ হিসেবে তিনি দেখান যে ইসলামী সভ্যতা, সিনিক সভ্যতা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি সভ্যতার ব্যবধানের কারণে দক্ষিণ এশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কা কোনোভাবেই ভারতকে নির্দেশদাতা হিসেবে দেশ হিসেবে মেনে নেয় না। তিনি মনে করেন যে ইসলামিক সিনিক সভ্যতা ছাড়া অন্যান্য সভ্যতাগুলি ক্রমে পাশ্চাত্য সভ্যতায় বিলীন হয়ে যাচ্ছে। 7, সভ্যতার সংঘাত। হান্টিংটন দেখিয়েছেন যে অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপে বিভিন্ন ঔপনিবেশিক শক্তি, বিংশ শতকে মার্কিন শক্তি বিশ্বে পাশ্চাত্য সংস্কৃতি যথেষ্ট প্রসার ঘটিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক আত্মপরিচয় মোটেই বিলুপ্ত হয়নি, বরং পাশ্চাত্য সভ্যতার বাইরে অবস্থানকারী অন্যান্য কয়েকটি সভ্যতা বা জাতির ধারাবাহিক অগ্রগতি পাশ্চাত্য সভ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হান্টিংটন মনে করেন যে উক্ত 8টি সভ্যতার সাংস্কৃতিক
এবং ধর্মীয় সত্তা ঠান্ডা লড়াই পরবর্তী বিশ্বের সংঘাতের মূল উৎস হবে। নিচের রেখাচিত্রের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে সংঘাতের প্রবণতা উল্লেখ করা হয়েছে। বেশি ঘন বা মোটা রেখা বেশি সংঘাত প্রবণতা নির্দেশ করছে। 8. জোসেফ নির তত্ত্ব। পি হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্বকে সমর্থন করে বিশিষ্ট মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নি সামরিক ও অর্থনৈতিক শক্তির সঙ্গে সাংস্কৃতিক শক্তির তুলনামূলক আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে আপাতভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি হলো প্রবল। তিনি দেখিয়েছেন যে সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেলে সাংস্কৃতিক শক্তিও বৃদ্ধি পায়। একমেরু বিশ্বে আবির্ভাবের পর পাশ্চাত্যের বাইরে বিভিন্ন সভ্যতার সামরিক ও অর্থনৈতিক শক্তির পাশাপাশি তাদের সাংস্কৃতিক শক্তিও বৃদ্ধি পায়। 9. সমালোচনা। লে মন্ডি ডিপ্লোম্যাটিকের মধ্যে কোনো সমালোচক মনে করেন যে হান্টিংটনের সভ্যতার সংঘাত তত্ত্ব আসলে চীনা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামী শক্তি ও রক্ষণশীল খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনকে তত্ত্বগতভাবে বৈধতা দান করে। পৃষ্ঠা 419 2.3 সিদ্ধান্ত। হান্টিংটন সভ্যতার সংঘাতের প্রেক্ষাপটে ইসলামীয় মৌলবাদের বিপদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মতে ইসলামীয় মৌলবাদ প্রথমে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রকাশ পায়, পরে তা রাজনৈতিক ক্ষেত্রে প্রসারিত হয়। উচ্চশিক্ষিত মুসলিম যুবকরা ইসলামীয় মৌলবাদে আকৃষ্ট হয়। বিভিন্ন দেশে হুজি, সিমি, লস্করি তৈবা, জামাতি ইসলামী, আল বদর, আল শামস প্রভৃতি বিভিন্ন মুসলিম মৌলবাদী সংগঠন অন্যান্য সভ্যতার উপর আগ্রাসন চালাতে শুরু করে। মুসলিম মৌলবাদী ওসামা বিন লাদেনে আল কায়দা জঙ্গিদের দ্বারা আমেরিকায় 2001-এর 11 সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসের ঘটনা, যা 9/11 ঘটনা নামে পরিচিত, এবং ভারতে 2008 খ্রিস্টাব্দে 26 থেকে 29 নভেম্বরের মধ্যে মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ঘটনা এই আগ্রাসনেরই দৃষ্টান্ত। তৃতীয় পর্ব। পাঠের সীমাবদ্ধতা 3.1। প্রকল্পটি বাস্তবায়নের সময় বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন 1. আলোচনার স্বল্পতা। সভ্যতার সংঘাতের ধারণাটি অতি সাম্প্রতিককালে হওয়ায় বিষয়ে খুব বেশি সংখ্যক বইপত্র পাওয়া যায়নি, ফলে প্রকল্পের বিষয়বস্তু ব্যাপক আলোচনা করে জ্ঞান লাভ করতে পারেনি। 2. সময়ের অভাব। এই একই কথা আগের প্রকল্পটিতেও লেখা আছে যে বিদ্যালয়ের অন্যান্য পড়াশোনা অন্যান্য বিষয় প্রকল্প রচনা করতে ইতিহাসের প্রকল্পটিতে যথেষ্ট সময় দেওয়া যায়নি। 3. চিত্রাঙ্কন। যেগুলো চিত্র অঙ্কন করতে হয়েছে সেগুলো পরিশ্রমসাধ্য। উপকরণ 3.2। প্রকল্পের উপকরণগুলি হচ্ছে কার্ডবোর্ড, মোম, প্লাস্টার অফ প্যারিস, রং, তুলি, পেন্সিল, স্কেল, আঠা। কৃতজ্ঞতার শিকার 3.3, আগের প্রকল্পটির মতোই। 3.4 চিত্র তালিকায় রয়েছে হান্টিংটনের লেখাটি বইয়ের প্রচ্ছয়, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার, স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল পি হান্টিংটনের নিজের একটি ছবি। সভ্যতার সংঘাতে বিভিন্ন অঞ্চলে পাশ্চাত্যের সভ্যতার সংঘাতে দেখানো হয়েছে উত্তর আমেরিকা, লাতিন আমেরিকান, প্রচলিত ইসলামিক, আফ্রিকান, সিনিক, হিন্দু, বৌদ্ধ, জাপানি, কোথায় কোথায় সেগুলো রয়েছে এই নিজেই দেখানো হয়েছে এটি। এবং মুম্বাইয়ের তাজ হোটেলে মৌলবাদী জঙ্গিদের আক্রমণের ছবি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আক্রমণের ছবি দেখানো হয়েছে।